শহরের নিয়ন আলো ছাড়িয়ে আজ যাব আমরা অনেক দূরের পথ নীতি ভ্যালি, সুদূর উত্তরাখণ্ডের এক প্রান্তিক গ্রাম নীতি। তো তার আগে পেরিয়ে যেতে হবে আমাদের মালারি গমসালি। যোশীমঠ থেকে প্রায় 80 থেকে 85 কিলোমিটারের লম্বা রাস্তা। এ পথ, এ প্রকৃতি, এ নির্জনতা আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিও দেখতে থাকুন, দেখবেন এক অসাধারণ রাস্তা। আমাদের সাথে অভিজ্ঞতা করবেন এক আশ্চর্য জগতের, এক আশ্চর্য দিনের। ভিডিও একটু বড় হবে, কিন্তু সব ডিটেল দিতে গিয়ে আর কাটতে পারিনি। ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে, কথা দিলাম। গুড মর্নিং টু অল। আমরা এখন আউলি থেকে বেরাচ্ছি। গাড়ি প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো বাজে সকাল 7টা মতো। আমরা এখন নীতি ভ্যালির উদ্দেশ্যে যাব। একটু গাড়িতে তেল ভরতে হবে। আমরা শুধু চা খেয়ে নিয়েছি। বাইরে সমস্ত ওয়েদার ক্লিয়ার রয়েছে, স্নোকের মাউন্টেনগুলো দেখা যাচ্ছে পরিষ্কার একদম। তো এখন বেরাবো। আর কিছু ব্যাগ রয়েছে, জয়দীপরা আনতে গেছে। আমার জন্য আর্মি পার্সোনাল সব দৌড়াচ্ছে সকালে বাইরে। এরকম স্নোকের মাউন্টেন, গাড়ি এখানে পার্কিং ছিল, স্টার্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবারে এখান থেকে বেরাবার পালা। দুজনে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে এলে ব্যাগ করে বেরাবো। পুরো আউলি জুড়ে পুরো পাখির ডাক আর নিস্তব্ধতা, মানে নিস্তব্ধ ভেঙে শুধু পাখির ডাকই আসছে। শান্ত চরাচর একদম। এই দুজনে আসছে, এলে ব্যাগ গোছাবো, ব্যাগ গুছিয়ে বেরাবো। স্নোকের মাউন্টেনগুলো হাতের কাছে, হাত বাড়ালেই মানে শোয়া যাবে মনে হচ্ছে। আমরা এখন নিচের দিকে নামছি, সামনে স্নোকের মাউন্টেন সব দেখা যাচ্ছে। আর যাবো নীতি। তার আগে গাড়িতে তেল ঢোকাতে হবে, বাজার করতে হবে, কেন আজকে ক্যাম্পিংয়ের প্ল্যান রয়েছে। দেখা যাক কতদূর কি হতে পারে। এখন একদম উত্তরায়ের রাস্তায় নামছি, তাই তো? একদম জঙ্গল এরিয়া। এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে দাদা, প্রচুর। সকাল থেকে তো রুম থেকে কিচির মিচির। আমি অনেক পাখি দেখলাম আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছোট ছোট সব। আচ্ছা, নরসিং টেম্পল 12 কিলোমিটার। তো এটা বদ্রীনাথের রাস্তায় পড়ে। তো আমাদেরও আগে বদ্রীনাথের রাস্তা নিতে হবে, কারণ পেট্রোল পাম্প ওখানেই আছে। যোশীমঠ থেকে নীতির দিকে গেলে কোনো পেট্রোল পাম্প নেই, সেই জন্য আগে আমাদের গাড়ির পেট ভরাতে হবে। আমরা নিচে নেমে চলেছি, অনেকটাই নিচে। যোশীমঠ আসবে, দারুণ স্নোকের মাউন্টেন দেখা যাচ্ছে সামনে। খুব সিনিক রোড। বিশাল পাহাড়, কি বিশাল আগায় সব পাহাড়। নিচে নেমে চলে এলাম। হ্যাঁ, নিচে নেমে চলে এসেছি। এবার আমরা নিচে নেমে যোশীমঠ বাইপাস যে রোড, সেটা ধরবো। অসাধারণ লাগছে মাউন্টেন একদম। সকালে নরম রোদ পড়েছে ঘর বাড়িগুলোর উপরে। সবাই জেগে ওঠেনি, আমরা সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলতে প্রায় 8টা বাজতে চললো, 7:45। আগে গিয়ে এখান থেকে আমরা বদ্রীনাথ হাইওয়ে পেয়ে যাব, যেটা হরিদ্বার থেকে আসছে। তাহলে আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, আবার NH 7-এ পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে, সোজা চলে গেলে আবার হরিদ্বার, কেদারনাথ, শ্রীনগরের দিকে চলে যাবে। এই NH 7 ধরলাম। এবার আমাদের বাম দিকে আছে অলকানন্দা নদী। তো যোশীমঠ মনে হয় এখান থেকে খুব বেশি দূর হবে না। আমরা তাহলে যোশীমঠ যে বাইপাস রোড, যেটা বদ্রীনাথ হাইওয়েতে, সেটাতে পৌঁছে গেছি। তো এই যোশীমঠ বিখ্যাত এই জন্য যে এখানে যে বিষ্ণু প্রয়াগ যে রয়েছে, সেটা হচ্ছে অলকানন্দার প্রথম প্রয়াগ। তো এখানে অলকানন্দার সাথে ধৌলি গঙ্গা এসে মিশেছে। এখান থেকে কিন্তু বাম দিকে নিতে হবে আমাদের। বোর্ডেও সাইন রয়েছে, কিন্তু খুবই ছোট করে, বদ্রীনাথ হেমকুণ্ড। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে অলকানন্দা, ধৌলিগঙ্গা দুটোই ভারত চীন সীমান্ত থেকে এসছে উৎপন্ন হয়ে। রাস্তাঘাটগুলো কিভাবে বসে গেছে এখানে জায়গায় জায়গায়। কয়েক বছর আগে যে প্রবল বন্যা হয়েছিল, তারই প্রভাবে
পুরো রাস্তা ধসেই চলে গেছিল। এই অঞ্চলে এই একটাই মাত্র পেট্রোল পাম্প যেখান থেকে তেল নিয়ে এবার আমরা উঠে চলেছি উপরের রাস্তায়। এই সোজা রাস্তা যাচ্ছিল বদ্রীনাথের দিকে। তো বর্তমানে বদ্রীনাথের জন্য যাওয়ার রাস্তা খোলা নেই, তো 25 কিলোমিটার পর্যন্ত যেতে দেওয়া হয় হনুমান চটি অবধি। হ্যাঁ, রবীন্দ্রঘাট হনুমান চটি পর্যন্ত যেতে দেওয়া হয়। তো আমরা এখন নীতি ভ্যালি পারবো না, যদি সময় পাই ফেরার দিন মানে কালকে আমরা যেতে পারি হয়তো, কিন্তু আজকে আমরা এখন নীতি ভিলেজের দিকে যাচ্ছি। নীতি ভিলেজ মালারি গাঁও। জয়দীপদা একটু বাজারে গেছে কিছু সবজি কিনতে, আর আমি জয়দীপদা গাড়িতে বসছি যোশী মঠের উপরে। নীতি ভিলেজের রাস্তা নীতি ভিলেজের রাস্তা আমরা এখন ধরে নিয়েছি। তো একটু আগে গিয়ে বাম দিকে নিতে হবে। গাড়িতে পেট্রোল ভরে নিয়েছি পুরোপুরি। এখন আগের দিকে চলা যাক, কতটা পৌঁছাতে পারি কি পারি। পুরো নীতির যে রাস্তা এই ভিডিওতে থাকবে। কি সুন্দর ছবির মতো সুন্দর এই জায়গা সাজানো, জায়গাটা মনে হয় আর্মি ক্যান্ট ট্যান্ট রয়েছে। এটা নাকি স্যার নীতি ভ্যালি জানা ইধার সিধা তপবন থেকে অনেক ট্রেকিংও হয়। ওই কালকে আমরা যখন যাই ওখানে ওপাশে আরেকটা কি বুগিয়াল ট্রেকিং হয় ওখান থেকে। রাস্তা কিন্তু খুব, এখানে মুখের কাজটা প্রচন্ড খারাপ, আগে গিয়ে দেখাবো আবার কি আছে, কিন্তু মুখের কাজটা বড় এই যে বড় খারাপ। আমাদেরকে পুরো ইউটার্ন নিয়ে উঠে যেতে হবে মনে হচ্ছে। জিজ্ঞেস করে নিয়ে একবার। মালারি মালারি জানে কা রাস্তা? তপবন, ঠিক আছে। দিয়ে আমরা তপবন মালারির রাস্তায় উঠে গেলাম। এখান থেকে নীতি প্রায় 76 কিলোমিটার। প্রতিটা বাঁক ঘুরতেই কিন্তু রোমাঞ্চ একদম। হ্যাঁ, দেখতে দেখতে নীতি ভিলেজের দিকে প্রায় 4-5 কিলোমিটার চলে এলাম আমরা। প্রথমে আমাদের মালারি গাঁও, তারপরে গমসালি, তারপরে হচ্ছে গিয়ে নীতি ভিলেজ পড়বে। তো আমরা পুরোটা দেখে দেখেই যাব। তো রাস্তা এখানে কিছু অংশ রাস্তা ঠিক আছে, মানে রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু এর পাশে বেশ সুন্দর রাস্তাই দেখতে পাচ্ছি। যেটা শুনেছি গমসালি থেকে নীতির রাস্তা ন্যারো, আর ওই রাস্তা খুব খাড়া চড়াই আছে। জানি না কোথায় এলাম, মনে হচ্ছে তপবনের কাছাকাছি। বেশ ছোট্ট একটা গ্রাম, আবার একটা ছোট জনপদ, জায়গার নামটা কি জানি না। সামনে সোকে মাউন্টেনটা দেখো কত বড় হয়ে গেছে মনে হচ্ছে। এটা হচ্ছে হনুমান শিলা। এই বাম দিকে যে বড় পাথরটা দুটো রাস্তার মাঝখানে, মানে বাম দিকে দাঁড়িয়ে আছে, এটা হনুমান শিলা। কত বড় দেখো। অ্যাকচুয়ালি কি বিশালাকার এসব পাহাড়, মানে চোখ পাবে না। বাম দিকে গভীর খাদের মধ্যে দিয়ে অলকানন্দা স্বরূপ ফিলে ফিতের মতো বয়ে যাচ্ছে। চারদিকে ওই চেরি ব্লসম না, এটা কি আমি জিজ্ঞেস করলাম? অ্যাপ্রিকট। আচ্ছা, সাজানো গোছানো একটা একদম ছিমছাম একদম, বেশ বেশ দারুণ লাগছে। এই তপবন ইন, চা পাওয়া যাবে দেখে বোঝা যাচ্ছে। চাটা খেয়ে নে। ছোট টি ব্রেক নিয়েছি, অনেকটা চলে এসে এরকম ক্ষেত হয়ে আছে, এগুলো সম্ভবত গমের হতে পারে। আর সামনে সব স্নোকে মাউন্টেন। রোদ পড়েছে আর এখন অত ঠান্ডা লাগছে না। এই চা দোকানটায় চা খাবো। আমরা একটু টি ব্রেক নিয়ে নিলাম। একটা ছোট গ্রামে দাঁড়িয়েছিলাম আমরা, ঢাক, গ্রামটার নাম ঢাক ভিলেজ। হ্যাঁ, আর আমাদের সাথে পাশে চলেছে নিচ দিয়ে ধৌলি গঙ্গা। এই যে ঢাক ভিলেজ যেটা দেখা যাচ্ছে সামনে। রাস্তার ধারে হলুদ রঙের কি সব ফুল ফুটে গেছে বড় বড় গাছে। তো দেখো ফুল ফুটে আছে কি সুন্দর একদম। আর সামনে স্নোকে মাউন্টেন, দুটো পাখি নাচছে সামনে লেজ ঝুলিয়ে। শান্ত নির্জন প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো কোনো হই হট্টগোল নেই, পুরো গ্রামটাকে দেখো মনে হয় স্বপ্নের মতো জায়গা একদম। এখানে ভবিষ্যবদ্রী বলে একটা মন্দির আছে, ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের। আগে গেলে হয়তো দেখতে পাওয়া যাবে, গোপ্রতে চলে আসবে, অরেঞ্জ কালারের। হ্যাঁ, তো বিষ্ণু ভগবানের মন্দির। এই বাঁদিকে বাম দিকে হলুদ রঙের মন্দিরটা যেটা দেখাচ্ছে অল্প অল্প করে, ওটাই। কি অসাধারণ সব
গ্রামগুলো আসছে, চোখ মেলে তাকিয়ে থাকার মতো, মনে হয় থেকে যাই 2-1 দিন এইসব গ্রামে। দেখো উপরে ওই অ্যাপ্রিকট না চেরি ব্লসম এই ধরনের গাছে ফুল ফুটে আছে, পিঙ্ক কালারের, আবার সাদা কালারের কিছু, যেটা দেখানো উচিত আপনাদের। ওই উল্টো দিকে দেখো গ্রামটা দেখো। যারা অফবিট হিমালয়ের রূপ ভালোবাসেন অবশ্যই এদিকে উত্তরাখণ্ডের এই আসবেন। নীতি ভিলেজটা দেখে যাওয়া উচিত। নীতি ভিলেজের যে রাস্তাটা প্রচন্ড সিনিক, মালারি বোর্ড, আমরা তপবন এটা ঢুকছি, নীতি 70 কিলোমিটার এখনো, মালারি 48 কিলোমিটার। সুমনা বলে একটা কোথাও আছে, সেটা নীতির থেকেও বেশি ডিস্টেন্স, 74 কিলোমিটার লেখা রয়েছে বোর্ডে। এটা আমরা তপবন যে শহরটার কথা বলছিলাম, জাস্ট প্রবেশ করছি আর কি, ওর গেট পেলাম। তপবন বাক্স বাড়ি সব সেজে আছে, মনে হচ্ছে এখনো জেগে ওঠেনি। ওই 2-4 জন দাঁড়িয়ে গজল করছে, কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে বেশ কিছু টুরিস্ট থাকে বলে মনে হয়। স্টেইং অপশন আছে আছে এখানে তপবনে। তপবনে আছে, আর এর আগে মালারিতে আছে, তারপরে কিন্তু আর কোনো স্টেইং অপশন নেই এই মুহূর্তে নেই, কেন নীতিতে এখন লোকজন থাকে না বরফের জন্য, পরে আবার যাবে। তপবন পেরিয়ে আসার পরে অনেকটা রূপ বদলেছে, এদিকে জনমানুষের মানে বসতি নেই প্রায়, একটু জঙ্গল জঙ্গল টাইপের এলাকা। আর একদিকে জঙ্গল, উল্টো দিকে পাহাড়ে কিন্তু কিছু নেই, কিছু নেই, শুকনো ঘাস। শুকনো ঘাস, ন্যাড়া পাহাড়। আর সামনের একটা ক্লিপস আছে, পাহাড়টাকে কেটেছে, রাস্তার উপরে ঝুলছে। কালারও অনেকটাই অন্য টাইপের, ও জায়গা স্পেস এসছে, ধসে গেছে রাস্তাটা। ধসে গেছে। আমি দাঁড়িয়ে গেলাম উল্টো দিকের গাড়িকে পাস দেওয়ার জন্য। এখানে কিন্তু জায়গায় জায়গায় দেখছি বেশ রাস্তাটা কাদা প্যাচ শুরু ধসে হয়ে গেছে বলে, প্লাস রাস্তাটা মেরামতিও হচ্ছে। ভালো লাগছে। এদিকে প্রকৃতি পুরো চেঞ্জ হয়ে গেছে, গাছপালা কমতে স্টার্ট হয়ে গেছে। এরকম ন্যাড়া পাহাড়ের সৌন্দর্য, এরকম কত শত পাহাড় আমরা পেছনে ফেলে সামনের দিকে এগাচ্ছি। এ কি তোমার আর এখানে কোনো স্মৃতির রুট মনে পড়ছে? একদম মাথায় পাহাড়, হ্যাঁ, মাথায় ক্লিপস নিয়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, ওই তপবন পেরিয়ে আসার পরে আমার কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, না জিওতে আছে না এয়ারটেলে আছে, জানি না আগে পাবো কিনা, পেলে জানাবো। এই মুহূর্তে কিছুতে নেই, এরকম ক্লিপসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এ অপার সৌন্দর্য একদম। ওই দূরে একটা ছোট্ট শহর দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে নির্জনতা, সেটা আরো ভালো লাগছে। কোনো গাড়িও নেই, 2-1টা আসছে রেয়ারলি লোকাল গাড়ি, এমনি ব্যাস। টুরিস্টের গাড়ি এদিকে নেই প্রায়। আমার 3 জন শুনশান পথ ধরে দৌড়ে চলেছি, আবার কিছু সন্ধানে। এই প্যাচটা খুব ন্যারো, সংকীর্ণ। এই ব্রিজটা তো তৈরি এখনো চলছে মনে হচ্ছে। এখন ওইদিকে একটা ছোট্ট ব্রিজ করে দেওয়া আছে, ওটা দিয়ে নেবো এখন গাড়িটাকে। পুরানো ব্রিজ, পুরোনো ব্রিজ, খুব ন্যারো, ওই জায়গাটা প্রচন্ড ন্যারো। হ্যাঁ, নতুন ব্রিজ বানানো হচ্ছে। আর ওই ছোট্ট ব্রিজটা দিয়ে আমরা যাবো, দেখা যাচ্ছে যেটা এই মুহূর্তে। এই ব্রিজটাও বেশি দিন হয়নি তৈরি, মানে এখানে মনে হয় আগে টেম্পোরারি, হ্যাঁ, এটা ভেঙে গেছিল তো, এখানে কোথাও একটা টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। চলো, কিছু নেই গাড়ি। এবার কিন্তু রেনি ব্রিজে এসে পড়লাম। এটা রেনি ব্রিজ। এইখানে আগে একটা ব্রিজ ছিল, আমরা ধৌলিগঙ্গা যেটা পেরাবো। ধুয়ে চলে গেছিল এই ব্রিজটা, বুঝলে? সেই যে এটা হয়েছিল, এই যে বাম দিকের অংশটা দেখছো, এই ব্রিজটাকে ধুয়ে নিয়ে চলে গেছিল চামড়িতে, যে সেই যে হয়েছিল ক্লাউড বাস্ট হয়েছিল না, হ্যাঁ, ওইটা, বছর হ্যাঁ, ওই দুদিনের আগে ওই ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেছিল। ইয়ারটা আমার মনে নেই। এখানে রাস্তা যথেষ্ট ন্যারো, ওই জন্য এই ব্রিজটা ভেঙে গেছিল। এই বাম দিকের যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বুকে যেন ভয় লাগে। হ্যাঁ, বাম দিকে অতলান্ত গভীর খাদ, ডান দিকে খাড়া পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, নিচে তাকালে বুকটা ছাত ছাত করে ওঠে, কেমন একটা করে ওঠে যেন। পুরো পাথর কেটে বানানো এই রাস্তা। হ্যাঁ, রাকসাম যাওয়ার রাস্তার মতো। না
তার থেকে চওড়া রাস্তাটা, সাংলা চিটকুল থেকে চওড়া। ওখানের মতো শোরগোল নেই, ওখানে তো না। গাড়ির পর গাড়ি চলেছে, বাস চলেছে। বড় বাস চলেছে। বাহ, বেশ কিছুটা আসার পর মনে হয় আবার আমরা রাস্তার এই উপরের মাঝে যে ঝুলন্ত যে অংশটা সেটা থেকে বেরাবো। সামনে রোদ দেখা যাচ্ছে। এখানে কিন্তু রাস্তায় পিচিং হয়েছে, রাস্তাটা নতুন দেখতে পাচ্ছি। সামনের রাস্তাটা শুরু হয়ে গেছে, আর পাহাড় এখানে কেটে মনে হচ্ছে ধস ফস নেমেছিল, পাহাড় কেটে রাস্তা হচ্ছে। ধস নেমে মনে হয় ইয়ে হয়ে গেছিল, তারপরে আবার নতুন করে বানানো চলছে। সামনে আরো একটা গাড়ি আসছে। একদম সরু। রাস্তা তো এখানটা পুরো ভেঙে গেছে, আর নিচে দেখুন ধৌলিগঙ্গা রিভার বেড, একটা সাসপেনশন ব্রিজও রয়েছে। এখানে রাস্তা একটু খাড়া, চড়াই, উতরাই, ভাঙা, ন্যারো সবই রয়েছে। নদীর ওপারে গ্রাম দেখা যাচ্ছে, কিভাবে যায় জানি না, কি এদের কমিউনিকেশন জানি না। এখানে আসতে না, গ্রামে যাওয়ার রাস্তাটা তো নিচ থেকে দেখা যাচ্ছে, ও ওই যে সাসপেনশন ব্রিজ দিয়ে। কিন্তু মনে হয় না কেউ এখন বর্তমানে আছে বলে বাস করছে। না, এটা থাকবে, এখানে বরফ জমে না। বরফ জমে না ঠিকই, কিন্তু এখানে জানি না কিভাবে সোর্স অফ ইনকাম কিংবা কোনো কিছু দেখতে তো পাচ্ছি না। অবশ্যই এইসব উত্তরাখণ্ডের এই অঞ্চলে গভর্নমেন্ট জবে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। ভালাগাঁও আর সুকি দুটো গ্রাম আছে। চলো এখানে কিছু পাওয়া যায় কিনা আমরা দেখে নিই। এখানে দুটো গ্রাম আছে, ভালাগাঁও আর একটা কি গ্রাম বললো। এখানে আমরা একটু সকালের ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, ম্যাগি খাবো বলে। এরকম একটা ছোট্ট দোকান, একদম প্রত্যন্ত উত্তরাখণ্ডের একটা জায়গাতে। রাস্তায় গাড়ি ঘোড়া কিছু নেই, আমরাই চলেছি। গ্রাম দুটো দেখাচ্ছি এই ভিডিওতে। এই হচ্ছে গ্রাম, নদীর ওপারে কিন্তু এই গ্রাম। উপরে একটা গ্রাম আর নিচে আর একটা গ্রাম। গ্রামে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি, একটা ছোট্ট সাসপেনশন ব্রিজ রয়েছে, সেইটা দিয়ে কিন্তু যায়। রোদ পড়েছে পুরো গ্রামটাতে, অসাধারণ দুটো গ্রাম। মাঝখানে ঠিক এই দিকটা স্নোকে মাউন্টেন। ম্যাগি হয়ে গেছে আমাদের, দাদা বানাচ্ছে। আর দইতে চাউমিন খাবে। কেরোসিনের স্টোভ অনেকদিন বাদে আবার দেখলাম, গ্যাসে চলছে না কিন্তু এটা, মিট্টিকা তেল। ছোট্ট একটা দোকান। ম্যাগি চলে এসছে গরম গরম, তো ম্যাগি খেয়ে নিই। সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। আমি আর বড় জয়দীপদা ম্যাগি, ডিম সেদ্ধ, আর ছোট জয়দীপদা চাউমিন, এগ চাউমিন খেলো হাফ প্লেট দিয়ে। তারপরে আমরা আবার চলা শুরু করলাম মালারি ভিলেজের দিকে। প্রকৃতির এখানে কিছুটা রুক্ষ রূপ, এগুলো কেটে দিয়েছে ক্লিপসগুলোকে। ক্লিপস ঝুলে আছে একদম গাড়ির উপরে। মালারি 32, নীতি 55 হয়ে গেছে। পিছনে নতুন ব্রিজটা কাজ চলছে। হ্যাঁ, ডেইলি বেরাচ্ছে, নতুন ব্রিজটা পেছনে তৈরি হচ্ছে। আমরা ধৌলিগঙ্গাকে পেরিয়ে এলাম। এবারে ধৌলিগঙ্গা আমাদের ডান দিকে, আমরা যাচ্ছি এখন মালারি গাঁওয়ের দিকে। প্রতিটা টার্নের রহস্য। ফাগাটি ভিলেজ, ফাগাটি ভিলেজ ডান দিকে। মনে হচ্ছে আদিম যুগে প্রবেশ করছি একদম। এখানটা তো রাস্তা একদম নদীর লেভেলে নেমে গেছে। হ্যাঁ, এই সামনে দেখা যাচ্ছে ধৌলিগঙ্গা। এই জলটা ঘোলা, নীলচে জল নয়। না, বেশ ভালোই ঘোলা।
ওইদিকে পাহাড়টা দেখো পিরামিডের মতো কেমন একটা দাঁড়িয়ে আছে, ধাপে ধাপে স্লেটের অসাধারণ সৌন্দর্য ভাই এই রাস্তার, ধূসর সৌন্দর্য। হ্যাঁ সামনে দেখুন, আমরা তো দেখছি দু চোখ ভরেই, মাউন্টেন যতটা আপনাদের পাচ্ছি দেখাচ্ছি। দেখুন একটু স্লো করবে? না এখানে স্লো করা হবে না, একদম স্লো পেয়েছে গাড়ি। তুমি দেখো আস্তে আস্তে করে আমি ঘোরাচ্ছি, যে চুপ করে চলো, নাহলে আমি দাঁড়াবো এক জায়গায়। এই সামনে দেখুন কি দেখা যাচ্ছে, বিশাল পাহাড়, মাউন্টেন। মাথার উপর গোপ্রতেও মনে হয় আসছে না, না, আমরাও ঘাড় উঁচু করে কিছু অসাধারণ। পাচ্ছি না, কত উপরে উঠে চলেছি জানি না। সেটাই তো কথা, সামনে গাড়ি ঘোরাতেই কি এলো দেখুন, অসাধারণ সিনিক ভিউ, কত বড় স্নোকে মাউন্টেন হাতের কাছেই একদম। আর সামনে একটা 8-10টা ঘর নিয়ে একটা ছোট্ট গ্রাম, একদম। নীতি কম এক্সপ্লোর জায়গা একদম, কিন্তু এ পথ যারা আসবে আবারও আসতে ইচ্ছে করবে। 7721 ফিটে উঠে এসেছি, এটা একটা ছোট্ট গ্রাম সামনে, দেখে মনে হচ্ছে আমরা রিভার বেল্টে আছি, কিন্তু 7500 ফিটের উপরে রয়েছি আমরা। তামাক ভিলেজ, এই গ্রামটার নাম তামাক ভিলেজ, তামাক গ্রাম। দ্রোণাগিরি 6 কিলোমিটার। জুম্মা ভিলেজে এই গ্রামটার নাম জুম্মা। বাম দিকে ওই চেরি এর গাছ ফুলে ফুলে ভরে আছে, বাম দিক ডান দিক প্রচুর জায়গা দেখে আসছি। বাপরে, তো শূন্য স্থানে চলে গেল মনে হচ্ছে, ওই ব্রিজটা দিয়ে বেরাবো সামনের, একদম সরু প্যাচ, 1 কিলে রাস্তা, এই বেইলি ব্রিজ পেরাবো। তবে যেহেতু উল্টো দিক থেকেও কোনো গাড়ি নেই, সেহেতু অনেক সুবিধা হচ্ছে, মানে আমরা খুব ভালোভাবে উপভোগ করে যেতে পারি। বহাল তবিয়তে গাড়ি চালিয়ে নইলে উপভোগ করে করে যাচ্ছি। এই রাস্তায় গাড়ি সাইড দিতে দিতে দম বেরিয়ে তো। দেবাশিসও এত কিছু বলতেই পারতো না গাড়ি চালানোর সাথে সাথে। হ্যাঁ তা ঠিক, পাহাড়গুলো স্লেট পাথরের মতন করে সাজানো, মনে হচ্ছে অনেক প্রাগৈতিহাসিক যুগে, ডাইনোসরের যুগে চলে এসেছে। দেখো কি অসাধারণ ভাই, যত দেখছি তত মুগ্ধ হচ্ছে এই রাস্তা। মানে অনেক রাস্তা ঘুরেছি, এই রাস্তা আর একবার ঘুরলাম, নতুন রাস্তা, দারুণ সিনিক বিউটি নিয়ে দাঁড়িয়ে আছে পুরোটা। আমরা অনেকটাই বড় ভিডিও বানাচ্ছি এটা রাস্তাটা দেখানোর জন্য। আমরা দ্রোণাগিরি পর্বতের কাছে পৌঁছেছি। এখানে লেখা আছে লর্ড হনুমান লিফটেড সঞ্জীবনী টু সেভ লাইফ অফ লর্ড লক্ষ্মণ ডিউরিং দ্য এপিক ব্যাটেল অফ রামায়ণ। এটা আমরা পড়েছি, তো একদিন দেখিনি, নিজের চোখে দেখার জন্য। এই যে দ্রোণাগিরি, এই যে সামনে স্নোকে মাউন্টেনটা, এটাই দ্রোণাগিরি পর্বত, অসাধারণ জায়গা। আমরা দাঁড়িয়েছি, বাকিও স্নোকে মাউন্টেন আশেপাশে রয়েছে। এই ধন্যু বাবাজি, জয়দীপ দা, নিচ দিয়ে ধৌলি গঙ্গা বয়ে চলেছে তার নিজস্ব স্রোত নিয়ে। এই একটা সুদিং আওয়াজ আসছে। আবার দ্রোণাগিরিকে পিছনে ফেলে এবার এগিয়ে চলেছি নীতি ভিলেজের দিকে। আগে দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু খারাপ, আবার খারাপ, এবং উপরে চড়াই উঠে যাচ্ছে ওই ব্রিজের এইখান থেকেই খারাপ। নতুন ব্রিজ তৈরি হচ্ছে, দেখুন কিভাবে ব্রিজের তলা দিয়ে একটা সরু রাস্তা দিয়ে যেতে হবে, একটা কিন্তু সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। দিয়ে আপ চড়তে হবে পুরো, উপরে ব্রিজ তৈরি হচ্ছে, নিচ দিয়ে একটা টেম্পোরারি রাস্তা তৈরি করে দেওয়া আছে, সেইটা দিয়ে উঠছি এখন। গুগল দেখাচ্ছিল আমাদেরকে ব্রিজ পেরাতে হবে, ওই নীল রঙের ব্রিজটা পেরাতে, কিন্তু দেখছি ব্রিজ না পেরিয়ে ব্রিজের এদিক দিয়ে রাস্তা করে দিয়েছে। হ্যাঁ, এদিক দিয়েও সামনে রাস্তা একটা ছিল। ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছি, ওই ব্রিজটা আমরা কিন্তু পেরাবো। এই যে আধা গ্লেসিয়ার কাটা, আধা গ্লেসিয়ার রাস্তার মধ্যে বর্তমান। তারই পাশে আবার টিনের শেডের রয়েছে। দাদা কি সচ পাশেলে নাকি? সেই তো 7 মতোই তো দেখছি কেস, কিন্তু কি ডান দিকে গ্লেসিয়ারের যে বরফ কমসে কম 30 ফিটের উপর উঁচু, এখানটা অবশ্য কম।
রাস্তার দুধারে এখনো বরফ জমে রয়েছে, সামনে পুরো স্নোকেপ মাউন্টেন, তারপর দিয়ে আমরা ড্রাইভ করছি। আর মাথার উপর যে পাহাড়েরও গোটাটা বরফ পড়ে রয়েছে দেখছি। যে চির পাইনের যে গাছগুলো আছে তাতেও হাত পাকালি দিয়ে বরফ পড়ে আছে দেখা যাচ্ছে, ফালি ফালি বরফ। দেখো কত বড় এখনো বরফের ওয়াল রয়েছে, বাপরে দারুণ দারুণ। উপরে উঠবো আবার আমরা। গাড়ি চাকা হালকা হালকা করে স্পিড মারলো একটু, ব্ল্যাক আইস না থাকলেই ভালো। চারদিকে বরফ পড়ে আছে, একদম রাস্তার অর্ধেক কভার হয়ে গেছে বরফের উপরে। আবার বরফ। পুরো বরফ জমে আছে চারদিকে, খাড়া চড়াই চড়ছি। এখানে তো বরফটা রাস্তার উপরেই উঠে এসছে, চাকা স্পিড করছে। ধীরে চলে, প্রকৃতিকে আনন্দ লে। ওহো, এ পেছে তো গোটাটাই দেখুন। গাড়িতে যখন আছে কোনো রিস্ক কেন নেবো বলো তো? কিরকম অদ্ভুত প্রকৃতি তার অদ্ভুত। নিজের একটা আকৃতি নিয়ে নিয়েছে বরফগুলো। হ্যাঁ, গাড়িতে 4x4 লাগিয়ে নিলাম, কেন দেখলাম চাকা ফলস খাচ্ছে এবং ব্ল্যাক আইস হয়ে আছে এই যে সামনে। আমি বেকার রিস্ক নেবো কেন, গাড়িতে যখন অপশান দেওয়াই আছে। চাকা ফলস খাওয়াটাই খুব মুশকিল, কেন ছায়া ছায়া জায়গাগুলোতে ব্ল্যাক আইস হয়ে গেছে। নাহলে নর্মাল রোড ক্লিয়ার আছে, রোডে কোনো অসুবিধা নেই। শুধু এই জায়গাটা পেয়ে দিয়েছি, আবার রোদের জায়গা যে ডিসেনগেজ করে দেবো। এটা একটা গাড়ি যাওয়ার মতনই ভাবে তৈরি করা আছে, যেহেতু গাড়ি অন্য দিক থেকে নেই সেহেতু যেতে সেহেতু পারছি। খুবই কমফোর্টেবলি আমরা যেতে পারছি। এইখানে সামনে আবার বরফ, সাথে আবার টার্ন, সাথে টার্ন। খুবই সূক্ষ্ম টার্ন যেটাকে বলে আর কি। একটা গাড়ির মাপই করে দেওয়া আছে, হ্যাঁ, ওইভাবে কেটেছি। দেখুন রাস্তার প্রকৃতিকে। উপরে স্নো। আচ্ছা, এর আগে যাই হোক, ওই মাদ্রাসি রেজিমেন্টের ওখানে, মাদ্রাসি বীর রেজিমেন্টের ওখানে একটা ইউনিট ছিল, ওখানে আমাদের গাড়ির এন্ট্রি হলো, প্লাস কতজন আছে এটা এন্ট্রি করতে হলো, একটা আইডি ওখানে জমা নিয়ে নিলেন, অরিজিনাল আইডি। তো যখন ফেরার সময় তখন কালেক্ট করতে হবে, ওখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে ওটা। রাস্তার দুধারে এরকম আইস জমে আছে, যেখানে ছায়া জায়গায় এখনো আইস গলেনি, রোদ জায়গাগুলোতে গলে গেছে। অনেকটাই চলে এসেছি, নীতি দেখাচ্ছে আর 22 কিলোমিটার, কিন্তু এখনো মালারি পড়েনি। মালারি পড়ে গামসালি, তারপরে নীতি পড়বে। ওই একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে দূর থেকে, অনেক দূর থেকে। দাঁড়াচ্ছি, এখানে জায়গা আছে, দাঁড়াচ্ছি। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। দেখো পুরো স্নো ক্যাপড মাউন্টেন, রোদ পড়েছে স্নোয়ের উপরে। ওরে বাপরে, কি সৌন্দর্য দেখছি। আমি গালে হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, গাড়ি আর এরা চালাতে দিচ্ছে না আমাকে। মনে হচ্ছে শীতকালে কোথাও চলে এসেছি। শীতকাল বলে কথা না, সৌন্দর্য যে আছে এখানকার, যে গাছপালার ফাঁকে ফাঁকে সাদা বরফ পড়ে আছে, সামনে স্নোকেপ মাউন্টেন, এরকম একটা পিচ ঢালা রাস্তা। না, শীতকালে স্নোফল হলে এরকম ভাবেই রাস্তা পুরো ঢেকে যায়, তো সেটাই। ওই সামনে আসছে মালারি ভিলেজ মনে হচ্ছে, আমি সাসপেক্ট করছি এটা মালারি ভিলেজ হবে বাম দিকটা। এখানে তো জনবসতি মোটামুটি সবটাই রয়েছে দেখছি। এই উপর থেকে মালারি ভিলেজ, যদি এখান থেকে ফটো নেওয়া যায় ফটো নিতে পারো। আমরা মালারি ভিলেজে এখন ঢুকছি।
অসাধারণ সৌন্দর্য এই জায়গাটা। তো ছোট্ট রাস্তা, বাম দিকে স্নোক্যাম্প মাউন্টেন, সামনে স্নোক্যাম্প মাউন্টেন, গ্রাম ছোট্ট একটা নির্জন গ্রাম, কেউ আছে বলে মনে হচ্ছে না জনমানুষী। এটাই মালারি গ্রাম, প্রথম পেয়েছি অনেক দূরে এসে। তার আগে কিছু ছোট গ্রাম পেরিয়ে এসেছিলাম। এই গ্রামে মনে হয় এই সময় লোকজন থাকে না, বরফ পড়ে বলে। মালারি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি একদম ছোট রাস্তা হয়ে গেছে। মালারির ওপাশে তো কিছু পাইনি না থাকার। এখানটা একটু দাঁড়াবে। মালারি ভিলেজটা জাস্ট বেরালাম, ওই নিচে দেখাচ্ছি, ভিলেজটা দেখা যাচ্ছে এরকম চারদিকে স্নো দিয়ে ঘেরা। ওই নিচে এই যে মালারি ভ্যালি, মালারি গ্রামের যে ভ্যালিটা অসাধারণ। আর উল্টো দিকেও স্নোক্যাম্প মাউন্টেন, চারদিকে একদম স্নোক্যাম্প মাউন্টেন দিয়ে ঘেরা জায়গা। এখানে যত ফটো তুলি ভিডিও তুলি মনে হচ্ছে আরও করি, কি অসাধারণ জায়গা। এই যে ঘুরিয়ে দেখাচ্ছি, অসাধারণ ভ্যালি, অসাধারণ ভিউ। এটাই হচ্ছে কি মালারি ভিলেজ। বেশি কথা বললে হাঁপ ধরে যায়, শ্বাসে টান ধরে। খুব ঠান্ডা রয়েছে এখানে, কিন্তু রোদ থাকার জন্য ওটা বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হলেই বোঝা যাবে। তো মালারি ছাড়িয়ে আমরা এখন গমসালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। নীতি এখনো 20 কিলোমিটার। তো নীতিতে তো কেউ নেই, আমাদের আবার ব্যাক করে আসতে হবে, কোথাও থাকার ব্যবস্থা করতে হবে, আইদার টেন্টের লোকেশান খুঁজতে হবে, আইদার হোমস্টে। টেম্পারেচার এখানে রাত্রে মাইনাসে যাওয়ার পসিবিলিটি বেশি, কেননা চারিদিকেই স্নোক্যাম্প মাউন্টেন দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো। মেন রাস্তাটা একটা জায়গায় নিচেই দেখাচ্ছিল, নীতি যাওয়ার রাস্তা, ওটাতে আমরা নেমে গেলাম এবার। আর সোজা রাস্তা সুমনা ভিলেজে যাচ্ছিল। বললো যে যাওয়া যাবে না, নীতি রাস্তা উপরে বরফ পুরো ভর্তি বললো। তো দেখা যাক আমরা কতটা যেতে পারি। কিছুটা গিয়ে আপাতত দেখে আসি, যতটা যেতে পারি। সুরপিল রাস্তা একদম। এই রাস্তা কোথায় যাচ্ছি গো? রাস্তা এরকম সংকীর্ণ একদম। এই দেখো কি অবস্থা, সামনে স্নোপিং মাউন্টেনটা দেখো, একদম কি সৌন্দর্য রে ভাই। যতটা দেখেছি তাতেই মন প্রাণ ভরে গেছে। হয়তো গ্রাম আমরা দেখতে পারবো না। তো নীতি ভিলেজ এখন দেখাচ্ছে আমার থেকে 16 কিলোমিটার। তো বিয়ারও কিছু ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, বললেন যে রাস্তার উপরে বরফ আছে, যেতে পারবে না। ওরা সকালে দেখে এসছে। তো আমরা যাচ্ছি যতটা যাওয়া যায়, তারপরে আবার ব্যাক করতে হবে, কারণ জায়গায় জায়গায় ধসও নেমেছে দেখছি। এই আরও বড় ধস নামলে মুশকিলও আছে। এই যে রাস্তার উপরে বরফ, এগুলো এখন রোদ পড়েছে শুকনো, এদিকটায় অসুবিধা নেই, কিন্তু যত আগে যাবো মনে হচ্ছে বরফের কোনো গ্লেসিয়ার নেমে আছে মনে হচ্ছে রাস্তার উপরে। আর ঘন পাইনের জঙ্গল চারদিকটা, অসাধারণ সৌন্দর্য এই রাস্তা ভাই। যেতে হয়তো পারবো না, কিন্তু যতটা দেখলাম তাতেই মন প্রাণ ভরে গেল। পাইনের জঙ্গল আর গাছগাছালির ফাঁক দিয়ে স্নোক্যাম্প মাউন্টেন, অনেক গাছ পড়ে গেছে, সেইগুলো পরিষ্কার করেছে বিআরও। তাও পাথর পড়ে আছে রাস্তার উপরে। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রোদ লুকোচুরি খেলছে। সামনে বিশালাকায় পাহাড়।
রাস্তা, ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ। তবে অনেক রাস্তায় পাথর পড়ে আছে দেখলাম, ওটাই খালি ভয়ের। অ্যাপার্ট ফ্রম ঠিক আছে, কিছু গাছ ভেঙে পড়ে আছে। চারদিকের সিনিক ভিউটা দেখো তুমি, পাইন গাছগুলোকে দেখেছো? হাতছানি দিয়ে ডাকছে। যে ক্যাম্পিং লোকেশন তোমাকে বলেছিলাম আমি, কত রাস্তার ধারেই পুরো বরফ পড়ে রয়েছে, ক্যাম্পিং সাইটেও। এখানে ট্রাক আছে, এই আশেপাশে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে জয়দীপ দা, বুঝলে? এইদিকে চলে যাবো না এইখানে না, ওই নদীর পাড়ে থাকো না। এখানে অনেক জিজ্ঞেस करी। अंकित जी नमस्कार। सर नमस्कार जी। नीति तक जा पाऊंगा? नीति तक नहीं जा पाएंगे सर, फरके तक जा पाएंगे। कितना किलोमीटर है? यहाँ से आप 3, 3.5, 4 पूरा बर्फ भरा हुआ है। आगे मशीनें लगी है खोलने के लिए रास्ता सर, वहाँ तक जा सकते और ये आपका जो तिमर सराय जो महादेव का ये हैं, है, वहाँ तक नहीं जा पाएंगे। वो नहीं पाऊंगा। अच्छा अच्छा। इधर आके कैंप कर सकता हूँ, नदी किनारे कैंप कर सकता हूँ, टेंट लगा सकता हूँ। कोलकाता कहीं भी लगा सकते हैं कैंप। लगा सकता हूँ ना, पानी मिल जाएगा। पल्ली तरफ लगाते हैं सर, मैक्सिमम जो आते हैं ना, वहाँ तो ग्राउंड पार बिल्डिंग दिख रही है, वहीं के रास्ता गया था। अच्छा अच्छा, उधर जा सकते ठीक है सर। ঠিক আছে জি, থ্যাংক ইউ, নমস্কার। নীতি ভ্যালি বোধহয় আমাদের আরও থেকে যাবে 6 কিলোমিটার মতো, যেতে দেবে না। এই সব ভ্যালিগুলো দেখে আমাদের ফিরে যেতে হবে, কিন্তু নীতির মেন জায়গা বন্ধ হয়ে আছে বললো। এখন বিআরও পরিষ্কার করছে, যদি পরিষ্কার হয়ে যায় তো আমরা যেতে পারবো, নইলে আমাদেরকে আগের থেকে গিয়ে ঘুরে আসতে হবে। হ্যাঁ, তো আমরা আমরা আপাতত ওই যাচ্ছি, পয়েন্ট পর্যন্ত যাব, যতটুকু পাচ্ছি দেখে নি। নিজের রাস্তার উপরেই বরফ পড়ে আছে, রাস্তার উপরেই আহা। সব কিছু। ওইখান থেকে কি এসেছিলাম মনে হয় না, কি জানি না, ও তো অনেক উপরে দেখতে পাচ্ছি একটা গ্রাম। প্রচুর বরফ, প্রচুর বরফ। এবারে মনে হচ্ছে পুরোটাই এরকম বরফ থাকবে। এদিকটা রোদ, আবার রোদ যেখানে পড়েছে সেখানে বরফ নেই। দেখো সৌন্দর্য, নেড়া পাহাড়। গামসালিও পৌঁছাতে পারবো না মনে হচ্ছে আমরা, কি জানি। তাহলে গামসালিটা দেখে ফিরে যেতে পারতাম। গামসালি তো এরকম ঘেরা পাহাড়ের মতো, এই পাহাড়ের এটা আমি দেখিয়েছিলাম কারোর ভিডিওতে। অসাধারণ দাদা। তবে এসে যা দেখতে পেয়েছি, যা পেয়েছি, সেটা কোনো কিছুর থেকে কম নয়। বিশাল বড় দেওয়াল, আর বোধহয় যেতে পারা যাবে না। জিজ্ঞেস করে কতটা যেতে দিচ্ছে। আগেও জানে नहीं दे रहा है। आर्मी आ रही है, जैसे बड़ी गाड़ी आ रही है, एवरेंज आगे नहीं जा पाएंगे, आगे बंद होगा। আচ্ছা, এই সামনে এরকম অ্যাভালাঞ্চ নেমে এসছে সব রাস্তার উপরে। এখানে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আগে আর পরিষ্কার হয়নি। মানে এত বেশি বরফ রয়েছে যে আর চালানো গেল না, ফিরে আসতে হলো। বিআরও পরিষ্কার করছে। তো নীতি ভিলেজ আমরা দেখতে পেলাম না, হয়তো আবার কোনো দিন আসতে হবে, এই জন্য হয়তো আমরা থেকে গেলাম। এই নীতি ভিলেজের যে বরফের দেওয়ালগুলো দেখুন, 25-30 ফিট করে বরফের দেওয়াল। এর আগে অ্যাভালাঞ্চ নেমে এসছে, আর যাইনি আমরা ভয়ে। দেখুন কি অসাধারণ। নীতি ভ্যালি একবার আসতেই হবে, মনে হচ্ছে মাথার উপর ঝরে পড়বে, এত বড় দেওয়াল। নীতি ভ্যালি আমরা মানে নীতি ভিলেজ যেতে পারলাম না, প্রায় 8 কিলোমিটার মতো বাকি থেকে গেছিলো। কেননা সামনে যেভাবে অ্যাভালাঞ্চ নিচে নেমে এসছে, এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কারের কাজ চলছে। তো গাড়ি আমি ঘুরিয়ে নিলাম। আমাদেরকে কিন্তু ঘুরে যেতে হলো। হ্যাঁ, এইখান নীতি থেকে প্রায় 7-8 কিলোমিটার আগে থেকে, 8-9 কিলোমিটার আগে থেকে ফিরে যেতে হলো। মানে ওই গমসালি পর্যন্তই গিয়ে ঘুরতে হচ্ছে আর কি। আমাদের টার্গেট আছে উর্গম ভ্যালি যাওয়ার জন্য। তো আজকে আমরা ক্যাম্পিং লোকেশন একটা খুঁজছি, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, তাও ক্যাম্পিং করবো, দেখি কাঠফাট ম্যানেজ করতে হবে। তো কালকে তাহলে সকালবেলা আমরা যদি বেরিয়ে যাই, তাহলে উর্গমে আর থাকার দরকার হবে না। উর্গম অ্যাকচুয়ালি এখান থেকে ঘন্টা 4-5 যদি রাস্তা হয়, তাহলে উর্গম পেরিয়ে তারপরে আমরা না হয় অন্য কোথাও থাকা যাবে। তো আজকে ক্যাম্পিং করে নিয়ে কালকে উর্গম ক্যাম্পিং না করে না হয় আমরা দেখি চোপতা তুঙ্গনাথ কোথাও যেতে পারি কিনা।
বা কী হয় সেটা কালকে জানাবো। তো আজকে আমাদের ফেরার রাস্তা ধরলাম, কিন্তু আমরা পুরোটা ফিরবো না, আমরা ক্যাম্পিং করব। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ক্যাম্পিং ভিডিও। একটা ক্যাম্পিং লোকেশন পেয়েছি, দেখছি কীরকম হয়। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানেই আমরা টেন্ট করব ভেবেছি। এটা একটা নদীর পাড়ে ক্রেসার সাইট, তো এটার উপর দিয়ে আমরা যাচ্ছি। এবার বাম দিকে যাব। এইটা দিয়ে না এটা দিয়ে গাড়ি দাঁড় করা, ওখানে একটা আছে কিন্তু ওটা একটু বেশি ভিজা ভিজা। এটা শুকনো আছে তো, এটা কি- তো উঠে পড়ো, গাড়িতে উঠে এবারে। আমরা একটা ক্যাম্প লাগানোর জায়গা পেয়েছি, কিন্তু হাই অল্টিটিউড আছে এখানে। বেশি কথা বললে দেখছি হাঁপিয়ে যাচ্ছি, তো কম কথা বলে খালি ভিডিওই দেখুন আপনারা। গাড়িটাকে নামাচ্ছি অনেকটা নিচে, ওই যে জল জমে আছে, বরফ গলা জল, ওর পাশে একটু শুকনো জায়গা আছে, ওখানেই লাগাবো টেন্টটা। এই নামাচ্ছি ধীরে ধীরে গাড়িকে, এখানে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে রাখবো। একটা ছোট ক্যাম্পিং লোকেশন পেয়েছি, নিচ দিয়ে ওই ডান দিক দিয়ে নদী বইছে, এইখানে গাড়িকে দাঁড় করিয়েছি। এর পেছনের দিকটা ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, আর এই দিকটা মোটামুটি ঘেরা, হাওয়াটা কম আসছে। এইদিকে স্নোক্যাম্প মাউন্টেন চারদিকে, এদিকে ন্যাড়া পাহাড় আর পাইন গাছের সারি। তো এখন আমাদের টেন্ট লাগাতে হবে, আমরা ফিরে আসবো আবার টেন্ট লাগিয়ে। কনকনে ঠান্ডা রয়েছে, ওই জন্য টুপিটা পরে নিলাম। এখন আমি এখানে টেন্ট পিচ করব, টেন্ট পিচ করার পরে দেখাবো এখানে রাতে রান্নাবান্না করবো, থাকবো, মাইনাস টেম্পারেচার থাকবে। সঙ্গে থাকুন আপনারা, কীভাবে আমরা ক্যাম্পিং করলাম বা কীভাবে রাত্রে আমরা থাকলাম। অসাধারণ জায়গা। এই আমার ধন্য, জিনিসপত্র বের করতে হবে এবারে।